ইতিহাসে এমন কিছু কালো অধ্যায় আছে যা পড়লে মানবতা নিয়েই প্রশ্ন জাগে। তো আজ আমরা ঠিক সেরকমই কিছু পাতা উল্টাব। দেখব এমন ৫ জন কুখ্যাত স্বৈরাশাসকের গল্প যাদের নাম শুনলেই সন্ত্রাস শব্দটা মাথায় আসে। চলুন তাহলে শুরু করা যাক। ক্ষমতার চেয়ারটা জানেন, আসলেই এক অদ্ভুত জিনিস। একবার যে স্বাদ পায় সে নিজেকে প্রায় ঈশ্বরের মতো ভাবতে শুরু করে। আর এ অন্ধ অহংকার থেকেই কিন্তু জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দানবদের। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো এটাই, সাধারণ মানুষ, আমাদের মতোই মানুষ, কিভাবে এমন দানবে পরিণত হয়? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। তো এই দানবদের কথা বললে যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হলো অ্যাডলফ হিটলার। বিভীষিকার যেন এক সমার্থক শব্দ। ভাবুন তো, প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়া একেবারে বিধ্বস্ত একটা জাতি, সেই জার্মান জাতিকে তিনি তার কথার জাদুতে সম্মোহিত করে ফেলেছিলেন। তার ওই আগুন ঝরানো কিন্তু আসলে বিষাক্ত বক্তৃতায় তিনি বিশ্বশাসনের এক অসম্ভব স্বপ্ন দেখান, আর গোটা জাতি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। আর এর ফল বিধ্বংসী। হিটলারের নাৎসি বাহিনী পুরো বিশ্বকে ঠেলে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে। তারা বানায় কনসেন্ট্রেশন ক্যাম্প, মানে আক্ষরিক অর্থেই এক একটা বিশাল মৃত্যু কারখানা। আর সবকিছুর চূড়ান্ত পরিণতি ছিল হলোকস্ট, মানব ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা। প্রায় ৬০ লাখ মানুষ। তাদের অপরাধ? তারা ইহুদি ছিল। শুধু এই কারণেই তাদের গ্যাস চেম্বারে ভরে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। সংখ্যাটা এতটাই বড় যে ঠিকমতো কল্পনাও করা যায় না। এই যে যা দেখা যাচ্ছে তা সেই ভয়ঙ্কর নির্মমতার এক নীরব সাক্ষী। আচ্ছা, হিটলারের কথা তো হলো। এবার যার কথা বলবো তিনি হলেন সোভিয়েত ইউনিয়নের জোজেফ স্ট্যালিন। তাকে বলা হতো নীরব ঘাতক। এখানে একটা মজার ব্যাপার আছে। হিটলার ছিলেন একেবারে প্রকাশ্য একজন স্বৈরাচারক। তার উগ্র জাতীয়তাবাদ, তার পাগলামি সবই ছিল সবার সামনে। কিন্তু স্ট্যালিন, তিনি ছিলেন ঠিক উল্টো। মারাত্মক রকমের সন্দেহবাতিক, আর তার খুনের খেলা চলত পর্দার আড়ালে, নিজের দলের আর দেশের লোকের মধ্যেই। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল গ্রেট পার্জ বা শুদ্ধি অভিযান, মানে ক্ষমতার জন্য যাকে সামান্যতম হুমকি বলে মনে হতো, সে যেই হোক, দলের বড় নেতা, মিলিটারির জেনারেল বা একদম সাধারণ একজন কৃষক, তার রোষ থেকে বাঁচার কোনো উপায় ছিল না। স্ট্যালিনের মানসিকতাটা কেমন ছিল তা তার নিজের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, একজনের মৃত্যু একটা ট্র্যাজেডি, কিন্তু লাখো মানুষের মৃত্যু, সেটা স্রেফ একটা পরিসংখ্যান। ভাবা যায়, মানুষের জীবন তার কাছে সংখ্যার চেয়ে বেশি কিছুই ছিল না। তাঁর শাসনামলে প্রায় ২ কোটি মানুষ মারা গিয়েছিল। তাদের বেশিরভাগকে পাঠিয়ে দেওয়া হতো সাইবেরিয়ার সেই ভয়ঙ্কর ঠান্ডায়, গুলাগ নামের লেবার ক্যাম্পে। সেখানে হাড় ভাঙা খাটুনি আর অমানসিক কষ্টে তারা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেত। আচ্ছা, এবার যাওয়া যাক চীনে। মাও সেতুংয়ের গল্পটা কিন্তু বেশ অন্যরকম। শুরু হয়েছিল একটা সুন্দর স্বপ্ন দিয়ে, একটা ইউটোপিয়া বা স্বর্গরাজ্য বানানোর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের শেষটা হলো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। একটা ভালো উদ্দেশ্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা মাওয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড নীতিটা দেখলেই বোঝা যায়। তার প্ল্যান ছিল রাতারাতি চীনকে একটা বড় শিল্পশক্তি বানাবেন। দারুণ আইডিয়া, তাই না? কিন্তু করলেনটা কি? তিনি সব কৃষককে তাদের জমি থেকে তুলে এনে রাতারাতি বানানো স্টিল ফ্যাক্টরিতে কাজ করতে লাগালেন। ফল, জমিতে ফসল ফলানোর লোক নেই, আর পুরো দেশ জুড়ে নেমে এলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। শুধু একবার ভাবুন, ৪.৫ কোটি মানুষ স্রেফ একটা ভুল সিদ্ধান্তের কারণে না খেতে পেয়ে মারা গেল। একটা মানুষের একটা সিদ্ধান্ত যে এত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এটা তার সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা। আর গল্পটা এখানেই শেষ না। এরপর নিজের ক্ষমতা ধরে রাখতে তিনি শুরু করলেন সাংস্কৃতিক বিপ্লব। এবার তার টার্গেট কারা ছিল জানেন? দেশের জ্ঞানীগুণী মানুষ, শিক্ষক, লেখক, বুদ্ধিজীবীরা। তাদের প্রকাশ্যে সবার সামনে পিটিয়ে মেরে ফেলা হতো। সবশেষে আমরা এমন দুজনের কথা বলবো যারা ছিল আক্ষরিক অর্থেই পাশবিক বর্বরতার প্রতিমূর্তি, কম্বোডিয়ার পল পট আর উগান্ডার ইদি আমিন। পল পটের আইডিয়াটা ছিল একেবারে অদ্ভুত। তিনি আধুনিক সভ্যতাকেই মুছে ফেলতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল দেশকে একটা আদিম কৃষি সমাজে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর এর নাম দিয়েছিলেন ইয়ার 0, মানে 0 বছর। সব নতুন করে শুরু হবে। এর জন্য শহরগুলো খালি করে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো স্কুল, কলেজ, হাসপাতাল। তার শাসন ঠিক কতটা উদ্ভট আর ভয়ঙ্কর ছিল সেটা শুধু একটা তথ্য শুনলেই বোঝা যাবে। পলপটের কম্বোডিয়ায় কেউ যদি চোখে চশমা পরত তবে সেটাই তার মৃত্যুদণ্ডের জন্য যথেষ্ট ছিল। কারণ
কারণ চশমা পরা মানে আপনি পড়াশোনা জানেন, আপনি শিক্ষিত, আর পলপটের রাজ্যে শিক্ষিত মানুষের কোনো জায়গা ছিল না। এই যে চারটা দেখা যাচ্ছে, এটা দেখলে শিউরে উঠতে হয়। মাত্র 4 বছরে পলপটের খেমা রুজ বাহিনী তাদের নিজেদের দেশেরই প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষকে হত্যা করে। জায়গাগুলোর নামই হয়ে গিয়েছিল কিলিং ফিল্ডস। ভেবে দেখুন, দেশের মোট জনসংখ্যার 25%। আর অন্যজন উগান্ডার ইদি আমিন, কুখ্যাত ছিলেন আফ্রিকার কসাই নামে। তার পাগলামি এমন পর্যায়ে ছিল যে তিনি নিজেকে স্কটল্যান্ডের অঘোষিত রাজা বলেও ঘোষণা দিয়েছিলেন। ইদি আমিনের নিষ্ঠুরতা ছিল যেন মধ্যযুগীয় বর্বরতার মতো। এমনও শোনা যায় যে তিনি নাকি তার রাজনৈতিক বিরোধীদের ধরে কুমির খেয়ে দিতেন। তার মাত্র 8 বছরের শাসনে প্রায় 5 লাখ উগান্ডার মানুষকে হত্যা করা হয়। তার শাসনের ধরনটাই ছিল আনপ্রেডিক্টেবল টেরর, মানে কখন কার ওপর কি বিপদ নেমে আসবে কেউ জানত না। তো ইতিহাসের এই যে এতগুলো রক্তমাখা পাতা আমরা দেখলাম, এগুলো থেকে আসলে শেখার কি আছে? এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে জরুরি প্রশ্ন। আর শিক্ষাটা খুব স্পষ্ট। যখন কোনো রকম জবাবদিহিতা ছাড়া একজন মানুষের হাতে সীমাহীন ক্ষমতা চলে আসে, তখন সেই মানুষটা সাধারণ মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য দানব। আর সবশেষে এটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ইতিহাস কি আসলেই বারবার ফিরে আসে? এই প্রশ্নটাই ভাবার জন্য রেখে গেলাম।